সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশের রাজপথে আবার হবে জনজোয়ার, সুনামি ঝড়ে ফিরছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের উপর বিএনপি নেতাদের মব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তারেকের হাত ধরেই প্রকাশ পাচ্ছে ইউনুস উপদেষ্টাদের দুর্নীতির খতিয়ান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এনসিপি ভাঙিয়ে মাহফুজের নতুন দল, ছাত্রদের স্বপ্নের দফা দফা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সাবেক প্রেস সচিবের শফিকের বিরুদ্ধে ২,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে দুদক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আমেরিকার লাথ খাওয়া এনসিপি নেতারা ভারতের কোলে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিন আমরা হেরে গেছি বললেন মার্কিন গোয়েন্দা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইসরায়েলের ক্ষতির খবর প্রকাশ করছে না দেশটির গণমাধ্যম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাহরাইনে ইরানের নতুন হামলা, একজন নিহত সহ বেশ কয়েকজন আহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ক্ষমতা দখল করতে সেনাবাহিনীর সাহায্যে হাসিনাকে চ্যাংদোলা করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল ইউনুস সরকার। জাতীয় নির্বাচনে তারা এবং তাদের কেউ যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আওয়ামী লীগ কোথাও মিছিল করছে এই খবর পেলে তদারকি সরকারের লেঠেল বাহিনী সেখানে গিয়ে মিছিল ভণ্ডুল করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে জেলে ঢুকিয়ে দিয়েছে। দেশের মিডিয়াকে পকেটে পুরে নিয়েছে তদারকি সরকার প্রধান, তাদের মনের মতো খবর পরিবেশন করছে। আর ইউনুস সাহেব বলছেন সব ঠিক হ্যাঁ, হাসিনাকে মানুষ আগের মতোই ঘৃণা করে, কারণ বঙ্গবন্ধু কন্যা ফ্যাসিস্ট। কিন্তু বিদেশি মিডিয়া বলছে সব ঝুট হ্যাঁ, বাংলাদেশের ভিতরে কি হচ্ছে সেটা তারা তাদের প্রতিবেদনে তুলে ধরছে। প্রতিবেদন থেকে স্পষ্ট হচ্ছে, তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে। আওয়ামী লীগ জেগে উঠেছে, বন্যার জলের মতো ভাসিয়ে দিচ্ছে দেশের মানুষকে। সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিঙ্গাপুর পোস্ট তাদের লেখায় হাসিনাকে নিয়ে একটি বড় প্রতিবেদন প্রকাশ করেছে। প্রবন্ধের শিরোনাম, আওয়ামী লীগ ডাউন, নট আউট। এর অর্থ, আওয়ামী লীগ নিচে নেমে এসেছে কিন্তু শেষ হয়ে যায়নি। হাসিনার পতনের মূলে যেসব বিদেশি শক্তি ছিল তারা এখন হাসিনার প্রতি প্রেম দেখাতে শুরু করেছে। তারা বলতে শুরু করেছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রবল, তবে নেতৃত্ব থেকে হাসিনাকে সরাতে হবে। কিন্তু সিঙ্গাপুর পোস্ট লিখেছে উল্টো কথা। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত। ঢাকায় আওয়ামী লীগের মিছিল সমাবেশের সংখ্যা দিন দিন বাড়ছে। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও জনগণের মধ্যে হাসিনার সমর্থন ক্রমাগত ঊর্ধ্বমুখী। ভারতের সংবাদ মাধ্যম আকাশবাণী দিন কয়েক আগে বাংলাদেশকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। তীব্র গতিতে নিজের রাজনীতিতে স্থান করে নিচ্ছেন হাসিনা। আর সবচেয়ে বড় কথা, যে দমনপীড়নের ভয়ে মানুষ চুপ করেছিল তাদের সেই ভয় কেটে গিয়েছে, তারা এখন মুখ খুলছে। ২০২৬-এ একদিনে আওয়ামী লীগের ২৪৪ জনকে গ্রেফতার করেছিল, যা এ পর্যন্ত সর্বাধিক। এ বাদে বিভিন্ন অভিযানে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছিল। সেপ্টেম্বরের শুরুতে সংসদ ভবনের কাছে আওয়ামী লীগ মিছিল করে তদারকি সরকারকে বার্তা দিয়েছিল। বিক্ষোভ সমাবেশের খবর এসেছে তেজগাঁও, রংপুর থেকে। একই ছবি সারা দেশের অন্য শহরে, মানুষ দল বেঁধে সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে। তবে এরা সবাই যে আওয়ামী লীগের সমর্থক তা কিন্তু নয়। এদের মধ্যে এমন বহু আছেন যারা বিএনপি বা জামায়াতের কট্টর সমর্থক, কিন্তু এই দুই দলের থেকে তারা যা আশা করেছিল সেটা তারা পূরণ করতে পারেনি। একরাশ হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। মিছিল থেকে স্লোগান উঠছে, আওয়ামী লীগের সরকার বারবার দরকার। দেশের বর্তমান পরিস্থিতিতে মব ভায়োলেন্স ও চাঁদাবাজির যে মহোৎসব শুরু হয়েছে তার সবশেষ শিকার হয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির।
সোমবার ৯ মার্চ দুপুরে দাবিকৃত চাঁদা ও কাজ না পাওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদারের নেতৃত্বে দলটির একদল সন্ত্রাসী নেতাকর্মী এই নির্বাচিত জনপ্রতিনিধির ওপর বর্বরোচিত হামলা চালায়। জানা গেছে, কাবিখা কাজের বিনিময়ে খাদ্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রকল্প থেকে ১ টন চালের সমপরিমাণ অর্থ চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে চাঁদা হিসেবে দাবি করেছিল সোহেল শিকদার। চেয়ারম্যান সেই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ক্যাডাররা। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তাদের সকাল ৯টা থেকে ৯:৪০ পর্যন্ত অফিসে বাধ্যতামূলক উপস্থিতির যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, সেটিকে ঢাল বা অজুহাত হিসেবে ব্যবহার করে সোহেল শিকদারের নেতৃত্বে একদল মাস্তান ইউনিয়ন পরিষদে ঢুকে মব তৈরি করে চেয়ারম্যানের ওপর চড়াও হয়। এই ন্যাক্টারজনক হামলায় সোহেল শিকদার ছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব মুসাব্বির, স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল এবং কেন্দ্রীয় যুবদল নেতা সালাম শিকদার সহ একদল চিহ্নিত সন্ত্রাসী অংশ নেয়। হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচিত জননন্দিত এই চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান তার জনসম্পৃক্ততার কারণে কোনো দেহরক্ষী বা দলবল নিয়ে চলেন না। এটি তার বিনয় ও জনতার প্রতি আত্মবিশ্বাস। এই সরলতাকে সুযোগ হিসেবে নিয়ে যারা একজন নির্বাচিত জনপ্রতিনিধির গায়ে হাত তুলেছে, তাদের পরিণতি হবে ভয়াবহ। তিনি বিএনপি নেতৃত্বকে সতর্ক করে দিয়ে বলেন, সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন, অন্যথায় পতিত ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হতে পারে। সারা দেশে যখন বিএনপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মব হামলা, স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে গুলি কিংবা দুদকের ডিজির কাছ থেকে ছিনতাইলত ঘটনা ঘটছে, তখন খোদ ইউনিয়ন পরিষদে ঢুকে সরকারি নিয়মের দোহাই দিয়ে চেয়ারম্যানকে পেটানোর এই ঘটনা প্রমাণ করে যে দেশে আইনের শাসন চরমভাবে ভেঙে পড়েছে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে দুর্নীতির গুদাম। এতদিন সেই গুদামের দরজা বন্ধ ছিল। তদারকি সরকার বিদায় নিতেই দুর্নীতির সেই কালো গুদাম থেকে বেরিয়ে আসছে একের পর এক কালো বিড়াল। ১.৫ বছরের মধ্যে একটা সরকারের উপদেষ্টারা যে এই পরিমাণ দুর্নীতি করতে পারে, সেটা বিশ্বাস করাই কার্যত কঠিন হয়ে পড়েছে। তদারকি সরকার বলেছিল তারা গণতন্ত্রে বিশ্বাস করে, সেটাও যে অন্তঃসার শূন্য, সেটাও এখন প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের বিশেষ একটি খবরের গোষ্ঠীকে তদারকি সরকারের কাছে চক্ষুশূল হয়ে উঠেছিল। ইউনূস সরকার বিদায় নিতেই সেই গোষ্ঠী তাদের খবরের কাগজে এবার ইউনূস সরকারের উপদেষ্টাদের পাহাড় প্রমাণ কুকীর্তি কাহিনী ফাঁস করছে। তাদের বিরুদ্ধে দুদকে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। কোনো উপদেষ্টা দুর্নীতিতে জড়িত না থাকলেও তাদের পিএসএ কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। শুধু কি তাই, ক্ষমতায় থাকা অবস্থায় উপদেষ্টাদের বিভিন্ন সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মিলেছে দুর্নীতি আর অনিয়মের বহভাও তথ্য। সদ্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। সংশ্লিষ্ট সূত্রগুলি বলছে, জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের ছাত্র জনতা বিশ্বাস করে যাদের হাতে ক্ষমতার ভার তুলে দিয়েছিল, অভিযোগের পাহাড় দেখে এখন মনে হচ্ছে তারা যেন সেই ক্ষমতা ও প্রভাব কাজে লাগিয়ে হাত খুলে লুটপাট করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলেই উপদেষ্টাদের দুর্নীতির বিষয় সরব হয়েছিলেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। গত বছরের আগস্টে তিনি দাবি করেন অন্তত ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার সেসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে সে সময়, তবে ক্ষমতা ছাড়ার পর সেই ভিত্তিহীন অভিযোগ যেন এখন একে একে ভিত্তি পাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। দায়িত্ব ছাড়ার ১ সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা পড়ে। দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদাবক্স চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে মানি লন্ডারিং ও অর্থ পাচার তদন্তের দায়িত্বে থাকা এই সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের আমলেই উপদেষ্টাদের দুর্নীতির বিষয় সরব হয়েছিলেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। গত বছরের আগস্টে তিনি দাবি করেন অন্তত ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার সেসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে সে সময়,
তবে ক্ষমতা ছাড়ার পর সেই ভিত্তিহীন অভিযোগ যেন এখন একে একে ভিত্তি পাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা পড়ে। দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদাবক্স চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে মানি লন্ডারিং ও অর্থ পাচার তদন্তের দায়িত্বে থাকা এই সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের আমলেই উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সরব হয়েছিলেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। গত বছরের আগস্টে তিনি দাবি করেন অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার সেসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে সে সময়, তবে ক্ষমতা ছাড়ার পর সেই ভিত্তিহীন অভিযোগ যেন এখন একে একে ভিত্তি পাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা পড়ে। দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদাবক্স চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে মানি লন্ডারিং ও অর্থ পাচার তদন্তের দায়িত্বে থাকা এই সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের আমলেই উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সরব হয়েছিলেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। গত বছরের আগস্টে তিনি দাবি করেন অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাবেল ভোররাতে সেহরি খেতে বসলে তাকে ঘিরে ধরে একদল যুবক। প্রত্যক্ষদর্শী ও সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী ছাত্র শিবির, জামায়াত সংশ্লিষ্ট বা ছাত্রশক্তি ব্যানারধারী কিছু উগ্রপন্থী শিক্ষার্থী তাকে মব ট্রায়ালের মাধ্যমে নির্মমভাবে পেটাতে থাকে। পাবেলের অপরাধ ছিল তিনি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ আপলোড করেছিলেন। গুরুতর আহত ও অর্ধমৃত অবস্থায় তাকে শাহবাগ থানার সামনে ফেলে রাখা হয়। টেক্স সাবেক টুইটারে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে পাবেলের শরীরের ক্ষতচিহ্নগুলো ক্যাম্পাসে আদর্শিক প্রতিহিংসার বিভৎস রূপ ফুটিয়ে তুলেছে। 7 মার্চের কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শাহবাগ থানার সামনে আরেক দফা সহিংসতার ঘটনা ঘটে। ছাত্র শিবিরের সাবেক নেতা আসিফ আহমেদ সৈকত আটক হওয়ার প্রতিবাদে ইমি ও আবদুল্লাহ আল মামুন রিকশায় মাইক বেঁধে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কর্মসূচি পালন করতে গেলে বাধার মুখে পড়েন। জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী ও ডাকসুর সাবেক কিছু নেতার এবি জুবায়ের, মোসাদ্দেক ইবনে আলীর নেতৃত্বে একদল শিক্ষার্থী ইমি ও মামুনকে টেনে হিচড়ে থানার ভেতরে ও ফটকে মারধর করে। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে এবং 8 মার্চ তাদের কারাগারে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগও উঠেছে। ক্যাম্পাসে চলমান এই বিশৃঙ্খলার সমান্তরালে আলোচনায় উঠে আসছে ফজলুল হক মুসলিম হলে নিহত তোফাজ্জল হোসেনের কথা। চুরির অপবাদে মানসিকভাবে অসুস্থ এই যুবককে ভাত খাইয়ে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চলা কিছু শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। একের পর এক এই ধরনের ঘটনা প্রমাণ করছে যে রাজনৈতিক পরিচয় যাই হোক, মব জাস্টিস এখন ঢাবির সাধারণ সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পাভেল হাসপাতালে চিকিৎসাধীন এবং ইমি মামুন সহ 3 ছাত্র কারাগারে রয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের একাংশ মনে করছে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো বা আদর্শিক ভিন্নতার কারণে যেভাবে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে তা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করছে। অন্যদিকে অভিযোগ উঠছে যে নির্দিষ্ট কিছু গ্রুপ ক্যাম্পাসকে তাদের আখড়ায় পরিণত করে ভিন্ন মতাবলম্বীদের উপর স্টিম রোলার চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখলেও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর সংশয় রয়ে গেছে। এদিকে 2024 সালের জুলাই আন্দোলন বা আগস্টের গণ অভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বই সামনে থেকে লড়াই চালিয়ে বাংলাদেশে পালাবদল এনে দিয়েছিল বলা যায়। কিন্তু সময় যত এগিয়েছে, পালাবদলের পর এই ছাত্রনেতা সমন্বয়করা ততই নিজেদের রুদ্র রূপ মেলে ধরেছেন। ধরাকে সরা জ্ঞান করা এই ছাত্রনেতারা গোটা বাংলাদেশে দাপিয়ে বেরিয়েছেন। মব সৃষ্টি করে দাবি আদায় থেকে হুমকি তোলাবার নতুন নতুন নজির গড়েছিল ছাত্ররা। এরপর তারা একটি রাজনৈতিক দল গঠন করে বেশ ঘটা করে, যার নাম জাতীয় নাগরিক পার্টি বা NCP।
কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঠিক আগেই তারা প্রথম ধাক্কাটি খেল। একক ক্ষমতায় ভোটে জেতা যাবে না বুঝেই তারা জোটের আলোচনা শুরু করেন। শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন নাহিদ, সার্জিস, হাসনাতরা, যা কার্যত মেনে নিতে পারেননি এনসিপিপূর্ণ একটি গোষ্ঠী। সেই থেকেই এনসিপিতে ভাঙনের শুরু। এনসিপি থেকে নতুন রাজনৈতিক দলের জন্ম হয়ে যায়। মূলত এনসিপির মধ্যে বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে মাস 2 আগে। এই দলটির নাম দেওয়া হয় এনপিএ বা নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। এবার ফের এনসিপি ভেঙে আরেকটি প্ল্যাটফর্ম বা দল গঠনের উদ্যোগ সামনে আসছে, আর তা করছেন মেটিকুলাস ডিজাইনের জনক মাহফুজ আলম। জানা গিয়েছে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়ে গিয়েছে। শুক্রবার অল্টারনেটিভস নামের এই প্ল্যাটফর্মের 17 সদস্যের জাতীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে 3 জন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতা। অল্টারনেটিভসের ফেসবুক পেজে এই কমিটি সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর মাহফুজ আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট শেয়ার করা হয়। সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে পরে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সদস্য সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে বলে উল্লেখ করা হয়েছে অল্টারনেটিভসের সংবাদ বিজ্ঞপ্তিতে। ফলে আটঘাট বেঁধেই যে মাহফুজ আলম মাঠে নেমেছেন তা বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তরুণ ছাত্র নেতাদের মধ্যে এত বিভেদ কেন? এদিকে সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। প্রভাব খাটিয়ে ভাইয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে প্রায় 2,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। সূত্র অনুযায়ী শফিকুল আলম প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মন্ত্রণালয়গুলোতে অনৈতিক ব্যবসায়িক সুবিধা গ্রহণের চেষ্টা করেছেন। অভিযোগে তাকে ডাস্টবিন শফিক হিসেবে অভিহিত করা হয়েছে। সবচেয়ে বড় অভিযোগটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক কেন্দ্রিক। সেখানে উল্লেখ করা হয়েছে, শফিকুল আলম তার ভাইকে নাসিকের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে যোগসাজেশের মাধ্যমে প্রায় 2,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। দুদক সূত্র নিশ্চিত করেছে, এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার বিলুপ্তির পরপরই শফিকুল আলম এবং সাবেক উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের নতুন কর্মস্থলে যোগদান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তারা সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান MGH গ্রুপের অর্থায়নে পরিচালিত হতে যাওয়া নতুন ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদাতে যোগ দিয়েছেন। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই MGH গ্রুপের প্রধান নির্বাহী আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে থাকা 100 কোটি টাকার দুর্নীতি মামলা প্রত্যাহার করা হয়। এর পরপরই সরকারের প্রভাবশালী 2 ব্যক্তির ওই গ্রুপের প্রতিষ্ঠানে যোগদানকে স্বার্থের সংঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জানা গেছে, MGH গ্রুপের CEO আনিস আহমেদের বিরুদ্ধে 2022 সালে 136 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলা করেছিল দুদক। 2024 সালের মার্চ মাসে তার বিরুদ্ধে চার্জশিটও অনুমোদিত হয়। তবে গত বছরের 15 অক্টোবর পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই এই মর্মে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন আদালত। বিশ্লেষকদের মতে, সরকারের উচ্চপদে থাকাকালীন যে প্রতিষ্ঠানকে আইনি সুবিধা দেওয়া হয়েছে, পদ ছাড়ার পরপরই সেই প্রতিষ্ঠানে যোগ দেওয়া প্রশাসনিক স্বচ্ছতা ও নৈতিকতার চরম পরিপন্থী। এই নিয়োগ এবং মামলা প্রত্যাহারের পেছনে কোনো লেনদেন ছিল কিনা তা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জোরদার হচ্ছে। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম দিনই হেরে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক গোয়েন্দা স্কট রাইটার। তিনি বর্তমানে সামরিক বিশ্লেষক হিসেবে কাজ করছেন। গতকাল সোমবার এক অনুষ্ঠানে স্কট রাইটার বলেন, ইরানের মানুষ আজ রাস্তায়। তারা স্লোগান দিচ্ছে, শহীদ খামেনি দীর্ঘজীবী হোক। এ কারণে আমি বলছি, আমরা প্রথম দিনই যুদ্ধে হেরে গেছি। সামরিক এ বিশ্লেষক মন্তব্য করেন, যদি ট্রাম্পের এ যুদ্ধের লক্ষ্য হয়ে থাকে ইরানিদের রাস্তায় নামিয়ে আনা, তাহলে এতে তিনি সফল হয়েছেন। তবে তার মতে ইরানিরা সরকারের বিরুদ্ধে নয়, সরকারের পক্ষে রাস্তায় নেমেছেন। তিনি বলেছেন, আজ ইরানের মানুষ সরকারের সমর্থনে রাস্তায় নামছেন। এ মুহূর্তে ইরান সরকার অপরাজেয়, কারণ আপনি সেসব মানুষকে হারাতে পারবেন না যারা তাদের বিশ্বাসের জন্য জীবন দিতে প্রস্তুত। ইরানের মানুষ, নারী ও পুরুষ, তাদের বিশ্বাসের জন্য শহীদ হতে প্রস্তুত আছে। তারা ইরানের ইসলামিক প্রজাতন্ত্রকে রক্ষা করতে চায়, শুধুমাত্র ভূখণ্ডকে নয়, শুধুমাত্র তাদের সংস্কৃতিকে নয়, এবং শুধুমাত্র তাদের ইতিহাসকে নয়। তারা রক্ষা করতে চায় তাদের বিশ্বাসকে।
এ কারণে বলা যায় ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধে হেরে গেছেন। ঠিক যখন ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম মিসাইল আঘাত হানল, তখনই আমরা হেরে গেছি। এদিকে ইসরায়েলে চলমান যুদ্ধের মধ্যে দেশটির গণমাধ্যমে হামলার তথ্য প্রকাশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সামরিক কর্তৃপক্ষ। ইসরায়েলি সামরিক সেন্সর হামলার স্থান ও ক্ষয়ক্ষতির বিষয়ে কার্যত তথ্য ব্ল্যাকআউট জারি করেছে বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদন বলা হয়েছে, ইরান বা হিজবুল্লাহ কতগুলো ক্ষেপণাস্ত্র বা রকেট ছুড়েছে এবং সেগুলো কোথায় আঘাত হেনেছে, এসব তথ্য প্রকাশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো সাংবাদিক সম্প্রচারের সময় অতিরিক্ত তথ্য প্রকাশ করলে তাদের গ্রেফতারও করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের আশপাশের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এই ধরনের ওয়ারহেড বিস্ফোরণের পর অনেকগুলো ছোট অংশে ছড়িয়ে পড়ে এবং বিস্তৃত এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। হামলার পর লক্ষ্যবস্তু এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ রয়েছে কিনা তা নিশ্চিত করতে জরুরি সেবা কর্মীদের দীর্ঘ সময় ধরে তল্লাশি চালাতে হচ্ছে। এদিকে বাহরাইনের রাজধানী মানামাতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। এতে 1 জন নিহত সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময়ে ভোর প্রায় 5টার দিকে এ তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, মানামাতে একটি আবাসিক ভবনে ইরানের নির্লজ্জ হামলায় 1 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।